তো এই যে কম্প্যাক্ট একটা স্টেট স্পন্সর্ড অপারেশন এত কম সময়ের মধ্যে, এটা কি বাংলাদেশ আগে দেখেছে কখনো? না, না। ওই যে এর আগে বোধহয় আপনার পডকাস্টে আমি মন্তব্য করেছি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট যদি হয়ে থাকে, 15.5 বছর লেগেছে তাকে ফ্যাসিস্ট হতে। নিশ্চয়ই। আর এই সরকারের 18 মাস গেল, ফ্যাসিস্ট কিন্তু তার প্রথম মাসেই হয়েছে। তো আপনার কি কি মনে হয় যে কি কি বিএনপির করা উচিত বিএনপি ইমিডিয়েটলি? অবশ্যই কারণ প্রথমেই ল অ্যান্ড অর্ডার আপনার দেশে গত 1.5 বছরে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। বিএনপির প্রথমেই যেটি করা উচিত, আমাদের আদর্শিক যে জায়গা থেকে আমি বলবো, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে। কারণ আপনি যে জেল জুলুম নির্যাতনের কথা বলছিলেন, আমাদের মতো কিছু সাংবাদিকের, শুধু সাংবাদিকরা নয়, অনেক মুক্তিযোদ্ধাকে জেলে যেতে হয়েছে। অবশ্যই। তাই একেবারে উইথআউট এনি রিজন তাদেরকে জেলে থাকতে হয়েছে। মামলা তো দূরের কথা, জেলে থাকতে হয়েছে। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র যাই বলি না কেন, আমরা তার সঙ্গে যোগ হতে দেখেছি মপতন্ত্রকে। পুলিশি নির্যাতন, পুলিশি হয়রানি। আপনি আমার কারাবাসের কথা বলছিলেন, সাংবাদিক আনিস আলমগীর এখনো কারাগারে রয়েছেন। সেই তো পুরনো ধাঁচ, সেই তো মানে একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক মনোবৃত্তির বহিঃপ্রকাশের একের পর এক ঘটিয়ে চলেছিল। অতএব সংস্কার এই সরকার চায় না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্যহীনতা, তার মধ্যে একটা ভারসাম্য আনার কথা বলা হচ্ছে সংস্কারের মাধ্যমে। রেফারেন্ডামে এটি বলা আছে। ৪টি মোটা দাগের প্রশ্ন দেওয়া ছিল, যার মধ্যে ৪৮টি প্রশ্ন লুকিয়ে রয়েছে। এই ৪৮টি প্রশ্নের উত্তর একবারে হ্যাঁ কিংবা না তে দিতে হবে। নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার গেস্ট মঞ্জুরুল আলম পান্না, বাংলাদেশি সাংবাদিক, খুব নামকরা পডকাস্টার ইত্যাদি। আহ, বাংলাদেশে ইলেকশনের রেজাল্ট আজ ডিক্লেয়ার হয়েছে। ইলেকশনের সঙ্গেই রেফারেন্ডাম ছিল একটা, সেটা নিয়ে আমরা পরে কখনো কথা বলবো। তো আজকে এই মুহূর্তে একটা ইমিডিয়েট প্রশ্ন, মঞ্জুরুল, ইউনূস সাহেব গেল, আমরা জানি না, কারণ একটা ক্লজ ছিল রেফারেন্ডামে যার মাধ্যমে 6 মাস এই নতুন পার্লামেন্টটা, তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো কাজ করবে যখন সমস্ত রেজলিউশন পাস হবে ইত্যাদি। তার আগে প্রথম হচ্ছে এই 1.5 বছর আপনার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ, আপনার জীবনী লেখা হলে খুব গুরুত্বপূর্ণ হবে বোধহয়, কারণ এই 1.5 বছরের ভেতর আপনি কারাবাস করেছেন। আমাদের অনেক বন্ধু জেলে আছে। এই মুহূর্তে নাম মনে পড়ছে আনিস আলমগীর, কলিমুল্লাহ, প্রফেসর কলিমুল্লাহ বোধহয় এখনো জেলে আছেন। কিছু লোক ছাড়া পেয়েছেন, তারা অনেকদিন কথা বলেননি আর, আবু সায়েদ টাইপের। তো আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এই সরকার যাওয়ার পরে, মঞ্জুরুল? আহ অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এবং আপনার পডকাস্টের যারা দর্শক, অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস সরকার চলে গেল, আপনি এই মন্তব্য করেছেন, এখনো কিন্তু যায়নি। এবং মানুষের মধ্যে এখনো ধারণা আছে, যেটা আপনি 6 মাসের কথা বলছিলেন, যে এই 6 মাসে এই সরকার কন্টিনিউ করে কিনা। যদিও সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে, না, যত দ্রুত সম্ভব আহ, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। হয়তো আমরা ধরে নিতেই পারি, কিন্তু ডক্টর ইউনূস পার্সোনালি যাচ্ছেন কিনা সেই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ যে সরকার গঠন হবে, সেই সরকারের রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা বা কোনো ধরনের আন্ডার টেবিল এগ্রিমেন্ট ডক্টর ইউনূসের সাথে কোনো বিশেষ শক্তির হয়ে আছে কিনা আমরা জানি না। আপনি গণভোটের কথা বলছিলেন, দেখুন, গণভোটটা শুরু থেকেই বিতর্কিত, আনকনস্টিটিউশনাল পারপাস। এখন এটি সংবিধানে নাই। গণভোটটা কি কারণে হবে? গণভোট সেই ইস্যুতেই হবে যখন সংসদে সরকারি দল বিরোধী দল কোনো মত মতৈক্যে পৌঁছাতে পারছে না, তখন গণভোটটা দেওয়া হয় জনগণের উপর ছেড়ে দেওয়ার জন্য, মেজর কোনো ইস্যুতে। এখানে তো সংবিধান আছে কি, কিন্তু সংসদ ছিল না। কোন আইনের ভিত্তিতে গণভোটটি দেওয়া হলো, রেফারেন্ডামটি দেওয়া হলো, এবং সেই গণভোটকে বিতর্কিত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এবং তার পরিষদ বর্গ। এখন সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কোনোভাবেই কোনো নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন না। এবং
কোনো পক্ষে ভোট চাইতে পারে না। এই বিষয়ে যখন সিভিল সোসাইটি থেকে আমাদের মতন দু চারজন মানুষ যখন কথা বলা শুরু করলো, তীব্র প্রতিবাদ জানাতে শুরু করলো, তখন কুম্ভকর্ণের ঘুম ভাঙলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন বললো যে হাই হাই, তাই তো, সরকারি কর্মকর্তারা ভোট চাইতে পারে না। ডক্টর ইউনূস জনগণের করের টাকা খরচ করে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে এই হাফ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। নির্বাচন কমিশন নোটিশ করলো, প্রজ্ঞাপন জারি করলো যে এটাই সরকার পারে না। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটু একটু তার গতিটাকে থামালো, সরকারি কর্মকর্তাদেরকে ওইভাবে প্রকাশ্যে আর বললেন না যে তোমরা প্রচারণা চালাও, তবে তারা যা করার করে যাচ্ছিল। এখানেই সন্দেহ, এখানেই অবিশ্বাস, এখানেই সংশয়, এখানেই রহস্য। এই কারণে যে সংস্কার আমরা সবাই চাই, সংস্কার কে না চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। 18 মাসে এই গভর্নমেন্ট ইচ্ছে করলে অনেক ধরনের সংস্কার করতে পারতো। সংস্কার যে আইন করে সবার মতামতের ভিত্তিতে এটি করতে হবে তা তো নয়। যা কিছু ভালো সেটি করলে কেউ বাধা দেয় না তো। কিন্তু যা করা হয়েছে সব বিতর্কিত। এই সরকারের সবচেয়ে সংস্কারের বড় উদাহরণ কি জানেন? মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে। এটি ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তার বক্তব্য, যে এই যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করা হলো, নারী শব্দটা সংযোজন করা হলো, এটা নাকি একটা বড় সংস্কার। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র যাই বলি না কেন, আমরা তার সঙ্গে যোগ হতে দেখেছি মপতন্ত্রকে। পুলিশি নির্যাতন, পুলিশে হয়রানি, আপনি আমার কারাবাসের কথা বলছিলেন, সাংবাদিক আনিস আলমগীর এখনো কারাগারে রয়েছেন। সেই তো পুরনো ধাঁচ, সেই তো মানে একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক মনোবৃত্তির বহিঃপ্রকাশের একের পর এক ঘটিয়ে চলেছিল। অতএব সংস্কার এই সরকার চায় না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্যহীনতা, তার মধ্যে একটা ভারসাম্য আনার কথা বলা হচ্ছে সংস্কারের মাধ্যমে। রেফারেন্ডামে এটি বলা আছে, 4টি মোটা দাগের প্রশ্ন দেওয়া ছিল, যার মধ্যে 48টি প্রশ্ন লুকিয়ে রয়েছে। এই 48টি প্রশ্নের উত্তর একবারে হ্যাঁ কিংবা নাতে দিতে হবে। আমি তো এই 48টি প্রশ্নের 40টিতেই মনে করেন যে আমি সম্মতি দিচ্ছি, বাকি 8টিতে তো আমি সম্মতি দিতে নাও পারি। তাহলে কেন হ্যাঁ কিংবা নাতে একবারে আমাকে টিক চিহ্ন দিতে হবে অথবা সিল মারতে হবে? যাই হোক, আমি আগের এই যে মপতন্ত্র বা আমাদের জেল জুলুম নির্যাতন কিংবা আহ রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কথা বলছিলাম, ডক্টর ইউনূস তো এখন আমাদের যে রানিং প্রেসিডেন্ট মিস্টার শাহাবুদ্দিন সাহেব, তার সাথে তিনি কি করেছেন? তার যে ফর্মাল এক ধরনের কার্য বলি ছিল, সেগুলোও তো ছিনিয়ে নিয়েছে। রাষ্ট্রপতির প্রেস উইং ছিনিয়ে নিয়েছে। আপনি পৃথিবীর কোথাও দেখেছেন যে একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি তার প্রেস উইং থাকবে না? ডক্টর ইউনূস সেটিও ছিনিয়ে নিয়েছে। তাহলে উনি কিসের ভারসাম্য আসলে আনতে চান? উনি কিসের সংস্কার চান? তার এই সংস্কারের চাওয়ার প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করতাম, কিন্তু বাস্তবতায় যা দেখেছি, তাতে এই যে সংস্কারের কথা বলে রেফারেন্ডাম দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের মধ্যে রহস্যের জন্ম হয়েছে, প্রশ্ন, সংশয়ের জন্ম হয়েছে। অতএব বিএনপি যে 213টি আসনে এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে তারা অর্জন করেছে, মানে ছিনিয়ে এনেছে, আমার ধারণা বিএনপির বা পরবর্তী যে নির্বাচিত সরকার, তাদের হাত পা আগেই ছেড়ে ফেলা হয়েছে অনেক দিক থেকে। এই যেমন রেফারেন্ডামের একটা কৌশল, এখন এটি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হবে। দ্বিতীয়ত হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই বাণিজ্য চুক্তিটা করা হলো, সেই চুক্তির মাধ্যমে আগে থেকেই বিএনপি সরকার, এখন তো আমরা বিএনপি সরকার বলতেই পারি, আপকামিং গভর্নমেন্ট, তাদের যে স্বাধীন সত্তা নিয়ে দেশের জন্য কাজ করার কথা, তা আগে থেকেই অনেকখানি ডানা ছেড়ে ফেলা হয়েছে। একদমই তাই, একদমই তাই। আহ, সরকারকে এটা খুব খুব বিসদৃশ্য যে একটা সরকার চলে যাচ্ছে তার দুদিন আগে সে একটা চুক্তি করলো। চুক্তিটা আর দুদিন পরে হতে পারতো। এক্স্যাক্টলি। ধরা যাক একই চুক্তি হলো, কিন্তু আর দুদিন পরে হতে পারতো। তো সুতরাং কাউকে কোনো কিছু দেওয়া হয়নি, এবং এটা নিয়ে আহ, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর সেলিম রায়হান কিছু কথা বলেছেন। উনি ট্রেড বিষয়ে বিশেষজ্ঞ, সুতরাং তার কথাটা ধরা যেতে পারে। এই যে ইলেকশনে আহ শেষ অবধি বোধহয় জামাত 71, তাই তো? জি, 73 সম্ভবত সর্বশেষ রেজাল্ট অনুযায়ী। 73। এই
এই যে 1.5 বছরের ভেতর জামাত কি নর্মালাইজড হলো বাংলাদেশের রাজনীতিতে? নর্মালাইজ তো অনেক মানে এটা কি বলা যায়, অনেক আরো সহজ শব্দ হয়ে যাচ্ছে। অনেক শক্তিশালী হলো নিঃসন্দেহে। জামাত এ পর্যন্ত 18টি বেশি আসন পায়নি। জামাত 18টি আসন পেয়েছিল সম্ভবত আহ 2001-এ। 2001-এ 18টি আসন পেয়েছিল। সেখান থেকে 73টি আসন, আরো বোধহয় 2-4-5টি বাড়তে পারে। নট এ ম্যাটার অফ জোক যে জামাত এতগুলো আসন প্রায় পেয়েছে। 4 গুণ বেড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, 4 গুণ। 4, 18, 72। তো তারও বেশি হয়তো পাবে। এখন বিষয় হচ্ছে যে এমন একটা হাইপ তো তোলা হয়েছিল জামাত ক্ষমতায় আসছে, জামাত গভর্নমেন্ট ফর্ম করছে। এটি হলেও বিস্ময়ের কিছু ছিল না। বিস্ময়ের কিছু ছিল না, তার কারণ প্রশাসন যেভাবে সাজিয়ে নেওয়া হয়েছে, জামাতের যে রাজনৈতিক কৌশল, তারা প্রশাসন একদিকে দখল করেছে, নতুন, নতুন নিয়োগ দেয়া হয়েছে, তাদের ইচ্ছে অনুযায়ী রদবদল করা হয়েছে। সেদিক থেকে জামাত যদি এককভাবে গভর্নমেন্ট ফর্ম করত, আমি অবাক হতাম না। এবং কালো টাকার ছড়াছড়ি, পাশাপাশি জামাতের কিছু, এটা সত্য কথা আমাদেরকে স্বীকার করতে হবে, গত 18 মাসে তাদের যে রাজনীতি, একদিকে বিএনপির জনপ্রিয়তা যাতে ধস নামে সেই চেষ্টা তারা করেছে। বিএনপির যে চাঁদাবাজি, দখলবাজি 18 মাসে আমরা দেখেছি। কাউকে অ্যারেস্ট করা হয়নি। বিএনপির হাইকমান্ড তারেক রহমান তিনি নিজেও বলেছেন আমাদের দলে কোন চাঁদাবাজ থাকলে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করা হয়নি। তখন ডক্টর ইউনূস সরকার জামাত এবং এনসিপির কথা অনুযায়ী চলছিল। আর যেটি বাস্তবতা, এই 18 মাসে যেই নির্যাতনগুলো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, অথবা ক্ষেত্র বিশেষে বা হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে, জামাত কিন্তু কোথাও, কোথাও ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এটি তাদের ক্যারেক্টারিস্টিক এর মধ্যে না থাকলেও এটি তাদের কৌশল। তারা জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছে এবং সে কৌশলে তারা অবশ্যই সফল হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি তাদের ভোট বেড়েছে। এটি বাস্তবতা। ২০০০ তাদের সর্বশেষ যেই পার্টিসিপেশন যে ইলেকশনে, সেটা হচ্ছে ২০০১-এ। ২০০১-এ সম্ভবত তাদের ভোট ছিল 10-12%। সেখান থেকে হুট করে ৩৫-৪০% পাবে এককভাবে গভর্নমেন্ট ফর্ম করার মতন, এটা আমি বিশ্বাস করি না। আমি তো আগেই বললাম যে তারা প্রশাসনের একটি বিশেষ অংশ ৬০-৭০% তারা দখলে নিয়েছিল। তারা অন্যান্য কৌশল এপ্লাই করছিল। এই জায়গা থেকে জামাতকে নরমালাইজ করা হয়নি। শুধুমাত্র জামাত অনেক শক্তিশালী হয়েছে। এবং হয়তো জামাত ক্ষমতায় আসতেও পারত, সেই জায়গাটাতে ডিপ স্টেটের খেলা কিছুটা ফেল করেছে। অন্য আঙ্গিকে ডক্টর ইউনূস সাহেব এগিয়েছেন। ইলেকশনে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ঘটেছে, ইলেকশনে কারচুপি হয়েছে এবং একটা বিতর্কিত নির্বাচনের জন্য যতগুলো কম্পোনেন্ট প্রয়োজন হয় তার সব দিয়ে এই ইলেকশনে আছে। এবং আওয়ামী লীগের যে দুর্নাম, সবচেয়ে বড় দুর্নাম ২০১৮ সালের নির্বাচন, দিনের ভোট রাতে হওয়া, সেটিকেও ঘুচিয়ে দিয়েছে। ওটা তো একটা দলীয় সরকার ছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ওই সংশ্লিষ্ট দল তারা প্রভাব বিস্তার করবেই। খুব স্বাভাবিক। যদিও আমরা মানি আর না মানি। কিন্তু সো কল্ড একটা নির্দলীয় সরকারের সময় কেন দিনের ভোট রাতে একটা সিলও পড়বে, কেন এটি হবে? সেটি আমরা দেখিয়েছি। অতএব এদিক থেকে আওয়ামী লীগ অনেকটা তার কলঙ্ক মুছতে পেরেছে যেভাবে হোক। অতএব জামাত অনেক শক্তিশালী হয়েছে। জামাত এই যে ৭৩টা আসন হোক বা ৭৫টি হোক, যেটিই হোক, জামাত এর মধ্য দিয়ে আরো অনেক দূর যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আওয়ামী লীগ ফিরে এলেও, যেটা হতেই হবে অবশ্যম্ভাবী, হুম, হুম। আহ, আপাতত যেহেতু রাজনৈতিক সরকার আসছে, সুতরাং এটা আর বেশি দিন ঝুলিয়ে রাখা যাবে না। আহ, সেক্ষেত্রেও আপনি মনে করেন যে জামাত আগের থেকে অনেক শক্তিশালী অবস্থানে থাকবে, তাই তো? নিঃসন্দেহে। এনসিপি 6টা সিট পেয়েছে শেষ যা দেখেছিলাম। হুম। এনসিপির এত পপুলারিটি ছিল বলে আমার জানা নেই। এবং নেতাদের যে যে নেতারা জিতেছে তার মধ্যে একজন জিতেছে কারণ তার উল্টো দিকে যে বিএনপি ক্যান্ডিডেট, তার হুম, ক্যান্ডিডেচারটা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল। হাসনাত আব্দুল্লাহ হুম, হুম। ল্যান্ডস্লাইড ভোটে জিতেছে। আপনি কি এই জেতাগুলোর ভেতর কোনো ডিজাইন দেখতে পান? ডিজাইন তো অবশ্যই আছে।
ডিজায়ার অবশ্যই আছে। যে ৬টি আসন জিতেছে তারা কি এককভাবে জিতেছে? তারা তো জামায়াতের ভোট নিয়ে জিতেছে এবং অনেকেই যে বলে আসছিলেন যে এনসিপির মানে কোন লিডার তারা একটা আসনেও জিততে পারবে না। সেটি তো মোটামুটি প্রমাণিত হয়েছে আমরা যদি বলি। তখন জামাতের সঙ্গে এনসিপি সবশেষ পর্যায়ে মিশে যাওয়া, জামাত জোটভুক্ত হওয়া এগুলো তো তারা ওটি উপলব্ধি করেই বুঝতে পেরেছে যে তাদের একটি আসন পাওয়াও সম্ভব না। এবং যেটি এবং পেয়েছে টাকার জামাতের ভোটে টাকার পেয়েছে। টাকার অ্যাক্সেসও বিরাট ছিল, কারণ অবশ্যই। একজনের আমি জানি যে তার কেন্দ্রে ভোটারদের 2,500 টাকা করে দিচ্ছে, এরকম আমি হুম, হুম, গ্রাউন্ড থেকে ইনফরমেশন হুম, হুম, পেয়েছি। হুম, হুম, হুম। হুম। না সেটা সুতরাং তো এত অবশ্যই ছিল। এত টাকার অ্যাক্সেসও একটা বিরাট ব্যাপার, কি করে এলো এত নিঃসন্দেহে, টাকা? নিঃসন্দেহে। সো ডিজাইন তো খুব সহজ ডিজাইন আমাদের সামনে যে জামাতের ভোটে জিতেছে এনসিপি। শেষ প্রশ্ন আপনার কাছে, কারণ আপনি আজ ব্যস্ত। বিএনপি কে আপনি কি কি অ্যাডভাইস দেবেন? বিএনপি সরকার গড়তে যাচ্ছে, বিএনপি সরকারে আসছে। আপনি যদি ভালো করে দেখেন, এই সরকারটা যে কাজগুলো করে দিয়ে গেছে, যেমন ধরুন, প্রথম কথা হচ্ছে আইন, জাস্টিস সবসময় ব্লাইন্ড হয়, মানে তো সে অপরাধ অপরাধ হয়। তো এই যে জুলাই এবং অগাস্টে যে কাণ্ডগুলো ঘটানো হলো, বিশেষত অগাস্ট, জুলাই 19, তারপরে অগাস্ট 5-6, যখন প্রায় হাফ ডজন জেল ভাঙা হলো, কয়েদিদের বার করা হলো, ডেঞ্জারাস সব কয়েদি। হুম, হুম, আর তারপরে হচ্ছে দুখানা হাই সিকিউরিটি প্রিজন ছিল ওর মধ্যে। আর তাছাড়া আর্মস লুট করা হলো, যে আর্মসের একটা বড় অংশ এখনো সরকার আনট্রেসেবল। হুম। 450 পুলিশ স্টেশন জ্বালানো হলো। আপনি একটা দুটো পুলিশ স্টেশনে অ্যাটাক, 4টে অ্যাটাক, 10টা অ্যাটাকও মানা যায়। 450 যখন হয়েছিল তখন ডিজাইন ছিল কোথাও? তাহলে এই অপরাধগুলোর কোনো শাস্তি হয়নি, কোনো প্রবও হয়নি, আর ইন্ডেমনিটি হয়েছে। বিএনপি ক্ষমতায় আসবে একটা পুলিশকে নিয়ে, যে পুলিশটা 1.5 বছর যখন জামাত প্রশাসনে ছিল তাদের মতো সাজানো একটা সিস্টেম। তো আপনার কি কি মনে হয় যে কি কি বিএনপির করা উচিত বিএনপি ইমিডিয়েটলি? অবশ্যই কারণ ১ম ল অ্যান্ড অর্ডার আপনার দেশে গত 1.5 বছরে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। বিএনপির ১ম এ যেটি করা উচিত আমাদের আদর্শিক যে জায়গা থেকে আমি বলব সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে। কারণ আপনি যে জেল, জুলুম, নির্যাতনের কথা বলছিলেন আমাদের মতো কিছু সাংবাদিকের, শুধু সাংবাদিকরা নয়, অনেক মুক্তিযোদ্ধাকে জেলে যেতে হয়েছে। অবশ্যই। তারা একেবারে উইথআউট এনি রিজন তাদেরকে জেলে থাকতে হয়েছে। মামলা তো দূরের কথা, জেলে থাকতে হয়েছে। ৭০ ঊর্ধ্ব ৮০ ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদের সব থেকে গলার আশ্চর্য চেন ব্যাপার হয়েছে। হয়েছে, 100 জন মতো জেলে মারা গেছে, তারা কিভাবে মারা গেছে সে নিয়ে যথেষ্ট মিস্ট্রি আছে। অবশ্যই। এবং আমার ধারণা এগুলো নিয়ে বিএনপি খুব যে ইনভেস্টিগেশন এ যাবে, কোন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করবে, এগুলো আমার মনে হয় না যে এগুলো হবে। তবে যা হয়েছে বিএনপির এখান থেকে শুরু করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে তাদের যে দৃঢ়তা, এবার ইলেকশন অন্তত তারা যেটি শো করেছে, জামাতের বিরুদ্ধে তারা যে কথাগুলো বলেছে, এগুলো যেন আমরা বাস্তবে প্রতিফলনটা দেখতে পাই। বিএনপি সেই স্ট্যান্ডে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেই ইন্ডিমিনিটি গুলো দেয়া হয়েছে মানে এই যে সাবেক ছাত্র নেতাদের বা ছাত্র সমন্বয়কদের পুলিশ হত্যা বা জুলাই রেভলিউশন, সো কল্ড রেভলিউশন, এটা তো রেভলিউশন না, বড়জোর একটা অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে ১৫ই আগস্ট পর্যন্ত আরো হত্যাকাণ্ড হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পরে। আমার মনে হয় যে বিএনপি এইগুলো কিছু করবে কিনা আমি সন্দিহান যথেষ্ট। হয়তো ওগুলো কিছু করবে না। তবে হ্যাঁ, যেই তাদেরকে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটি আম রেস্টোর করতে হবে। পুলিশের মনোবল ভেঙে যাওয়া, এটি না করলে বিএনপি নিজেই বিপদে পড়বে। আমি মনে করি। তার কারণ এই যে সামনের সময়টি বিএনপির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। যে একের পর এক এগ্রিমেন্ট এই ইউনুস সরকার করেছে, বিএনপিকে সমূহ বিপদের মধ্যে পড়তে হবে। এগুলো সামাল দেবে কি করে? আমি ভেরি মাচ কনফিউজড যে এইগুলো তার বিএনপি সামাল দেবে কি করে? অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের হুম, ম্যাক্রো ইকোনমিক অবস্থা এমনিই খারাপ ছিল, তার মধ্যে খুবই জটিল কিছু এগ্রিমেন্ট করে
আহ, আরেকটা করা হয়েছে কারণ এরপরে অন্য দেশেরা চাপতে শুরু করবে। আমেরিকাকে কোনো কিছু দিলে অন্য দেশেরাও তো ছাড়বে না। তো রাইট। তো সুতরাং এই বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনীতি যথেষ্টই, আমার ব্যক্তিগত ধারণা, অর্থনীতি নড়বড়ে থাকবে। অর্থনীতি যদি নড়বড়ে থাকে আর ল অ্যান্ড অর্ডার রেস্টোর হওয়া দরকার, তো আপনার কি মনে হয় মবিংটা কমে যাবে? মবিংটা কমে আসবে, একেবারেই থামবে আমি এখনই আশা করতে পারছি না। এখনই আশা করতে পারছি না। তখন একটা ব্যাড প্র্যাকটিস তো শুরু হয়ে গেছে অলরেডি এবং চলছে, এখনো চলমান। অতএব সেই জায়গাটিতে ব্যক্তিগতভাবে তারেক রহমানকে স্ট্রিক্ট হতে হবে। এটি না হলে কন্টিনিউ করা সম্ভব, মানে গভর্নমেন্ট রান করা স্মুথলি সম্ভব না। এবং দেখুন যেই আ বিরোধী দল বিএনপি পাচ্ছে, এটি মনে করার কোনো কারণ নেই যে বিএনপি খুব স্মুথলি, আমি বহির্বিশ্বের কথা বাদ দিলাম। আমি ইন্টারন্যাশনাল যে শক্তিগুলো আছে তাদের কথা বাদ দিলাম। আমি ভূ রাজনীতি বাদ দিলাম। অভ্যন্তরীণ রাজনীতিতেও বিএনপি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এই সরকার রান করাতে পারবে না। তখন আমাদেরকে মনে রাখতে হবে এটা জামায়াতে ইসলামী। অতএব আ আমি আপনাকে একটা রেফারেন্স, এটাও হয়তো আর ২-১ জায়গায় বলেছি। আপনাকেও বোধহয় অফ দ্যা রেকর্ড শেয়ার করেছি আপনার সঙ্গে। যখন তারেক রহমান দেশে ফিরলেন তার আগে তিনি একটা অনলাইন মিটিং করেছিলেন। বিএনপির মধ্যে যারা একটু বোদ্ধা টাইপের, যারা টেলিভিশন টক শো গুলোতে অংশ নেন, যারা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আ বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তাদের নিয়ে তিনি আলাদা একটি বৈঠক করেছিলেন। তার সোজাসাপটা প্রশ্ন ছিল, যদি বিএনপি মানে ক্ষমতায় যায়, যদি সরকার গঠন করে সেক্ষেত্রে আপনারা বিরোধী দল হিসেবে কাকে চান? তো 60% অভিমত এলো যে তারা আওয়ামী লীগকে চায়। আর 40% অভিমত দিল জামাতকে চায়। এই যে উত্তরটি এলো, এর মধ্যে ২ টো জিনিস আমাদের সামনে ইন্ডিকেট করে। একটা হচ্ছে বিএনপির মধ্যে এখনো পর্যন্ত জামাতপন্থী কিছু নেতা রয়েছে যাদের সংখ্যা বেশি। 60% না, সরি, 60% চায় হচ্ছে আওয়ামী লীগকে। তো তারপরে 40% কম নয়। অর্থাৎ একটা উল্লেখযোগ্য সংখ্যক নেতা বিএনপির মধ্যে রয়েছে যারা জামাতপন্থী। আরেকটি হচ্ছে তারা বুঝতে পেরেছে, এই 60% বুঝতে পারছে যে জামাত বিরোধী দলে থাকলে বিএনপির আগামীর যে পথটি সেটি নিশ্চয়ই মসৃণ নয়। অনেক কাঠখড় পুড়িয়ে বিএনপিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি শুধু তাদেরটা এক্সাম্পল হিসেবে আপনাকে সামনে তুলে ধরলাম। বাদবাকি তো আমরা বুঝতেই পারছি যে কতটা, মানে তাদের জন্য কণ্টকাকীর্ণ আগামীর পথটি। নিশ্চয়ই কুসুমাস্তীর্ণ নয়। আহ, অনেক ধন্যবাদ মঞ্জুরুল। আমার ব্যক্তিগত অভিমত, অবশ্য আমরা তো কম দেখেছি গত ১.৫ বছরে যে কম্প্যাক্ট একটা ভায়োলেন্স আমরা দেখতে পেয়েছি, কম্প্যাক্ট মানে হুম, সাধারণত একটা সরকার আসে, সরকার প্রথম দিকে খুব সুন্দর চেহারা রাখে প্রথম দিকটা, তারপরে সেই সরকার খারাপ হয়। এটা শুধু আপনার দেশে না, খুব আমার স্বাভাবিক। দেশে, সব হ্যাঁ, দেশে। হ্যাঁ, হ্যাঁ। তো বাংলাদেশে আমরা যেটা দেখতে পেলাম শুরুতে, তো আওয়ামী লীগের ওপর সেটা না হয় খানিকটা জাস্টিফাইড হলো যে আওয়ামী লীগ অত্যাচার করেছে তাই জন্য ওদের উপর হচ্ছে, কিন্তু সেটাও একটা সময় থেমে যাওয়ার কথা ছিল, সেটা থামেনি। প্রত্যেক 3 দিনে আমি হিসেব করছিলাম, প্রত্যেক 3 দিনে একজন করে আওয়ামী লীগের কেউ মারা গেছে গত আচ্ছা, এই মাসগুলোতে। তো এরপরে এই যখন ধরপাকড়টা পৌঁছে গেল হচ্ছে আপনাদের মতো লোকের কাছে, এবং আহ, ধরুন প্রফেসর আবুল বরকাত, এবং পরিষ্কারভাবে আমার অন্তত দ্বিধা নেই যে করাপশনকে ওয়েপনাইজ করা হয়েছিল, যেটা হুম, হুম। আমরা আনিস আলমগীরের ক্ষেত্রে পরিষ্কার দেখতে পাই। কেমন? তো এই যে কম্প্যাক্ট একটা স্টেট স্পন্সর্ড অপারেশন এত কম সময়ের মধ্যে, এটা কি বাংলাদেশ আগে দেখেছে কখনো? না, না। ওই যে এর আগে বোধহয় আপনার পডকাস্টে আমি মন্তব্য করেছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট যদি হয়ে থাকে, ১৫.৫ বছর লেগেছে তাকে ফ্যাসিস্ট হতে। নিশ্চয়ই। আর এই সরকারের ১৮ মাস গেল, ফ্যাসিস্ট কিন্তু তার ১ম মাসেই হয়েছে। মপতন্ত্রকে প্রশ্রয় দিয়েছে। মপতন্ত্র এখানে এস্টাবলিশড তারা হয়েছে। প্রশ্রয় দিয়েছে না কায়েম করেছে? কায়েম করেছে। অবশ্যই ঠিকই আছে। কায়েম করেছে। নিঃসন্দেহে কায়েম করেছে। কারণ আমার প্রথম এবং থেকে মনে হচ্ছিল এই মবটা মব নয়, এটা মব নয়, এটা একটা অর্গানাইজড মব।
তৈরি এক্স্যাক্টলি, করা হচ্ছে এটাকে। এক্স্যাক্টলি। এবং ইউনূস সরকারের শেষ সময় পর্যন্ত এটি সমান হারে চলেছে। এবং আপনি বলছিলেন যে বিএনপিকে আর কি করতে হবে? অবশ্যই বিএনপি মুখে বলেছে যদিও যে তারা নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হোক, এটি তারা চায় না। যদিও তারা বলেছে, তারপরেও আবার আওয়ামী লীগকে যখন ব্যান করা হয়েছিল নির্বাহী আদেশে ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে, তখন কিন্তু তারা স্বাগত জানিয়েছিল। অর্থাৎ বিএনপি এখনো পর্যন্ত তারা যা বিশ্বাস করে কোন ক্ষেত্রে এখনো প্রমাণ দিতে পারেনি, কোন ক্ষেত্রে। সো তাদেরকে সেই প্রমাণটা দিতে হবে। আওয়ামী লীগের যেসব রাজনীতিবিদ বা মন্ত্রী যারা ছিলেন, এমপি যারা ছিলেন, তারা যে করাপশন করেছে, অবশ্যই শুধু করাপশন নয়, অবশ্যই গুম-খুনের সঙ্গে অনেকে জড়িত। তাদের বিচার অবশ্যই আমরা চাই। কিন্তু ইনস্টিটিউশনালি আওয়ামী লীগ ব্যান থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। আর অবশ্যই দ্বিতীয়ত হচ্ছে কেউ বেল পায়নি। এই 80 বছরের ঊর্ধ্বে মানুষজন, হুম, একজন যিনি হসপিটালে হাতকড়া কোমায় আছেন, হাতকড়া পরানো বেডে, এই যে জি, দৃশ্যগুলো আমরা দেখেছি, কেমন তাকে আপনি বেলটা, একজন চিফ জাস্টিস জেলে আছেন, আজ 7 মাস 8 মাস হয়ে গেছে যিনি বেল পাননি, জুলাই মাস থেকে জেলে আছেন, কেমন? তো বেল দেবেন না কেন মানুষকে? তো এক্সাক্টলি। তো এ বেল তো তো বেল স্বরাষ্ট্রমন্ত্রী দেয়াই বলেনি, বরং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বেল যে আওয়ামী লীগকে বেল দেওয়া হবে না। এ কোন হ্যাঁ, ধরনের হ্যাঁ, হ্যাঁ। আইন? শুধু আওয়ামী লীগকে বেল দেওয়া হবে না। ইভেন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 যখন শুরু হলো, তখন আমাদের মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছিলেন, এখন সব গড়ে ধরা হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে মামলা হোক আর না হোক, ধরা হবে। এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? এটা কোন রাষ্ট্রে আমরা বাস করছি? এবং বেল যাদের না দেয়া যে হবে ছেলেটির ফ্যামিলি সুইসাইড করলো, তার নামে তো কোনো কেস ছিল না, না, তাকে না ধরা ইভেন হলো। ইভেন এবং তার তার মধ্যে 7 বার, সে সবার না 7 বার বেল পেয়েছে, প্রত্যেকবার আর একটা করে কেস দিয়ে তাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। রাইট। এবং এমন মামলাও আছে যে মামলার সাথে জড়িত নয়, বরং ওই যে ঘটনায় ওই মামলাটি হয়েছিল তখন সে বাংলাদেশে ছিল না। তখন সে ভারতে অবস্থান করছিল। না, সেই এরকম সেটা এরকম আমি আরো জানি, আমার নিজের আরো আছে। কাছেই আপনি জানা আছে। স্পেসিফিক্যালি ওই ছেলের কথা বললেন বিধায় সম্ভবত জুয়েল হাসান ওর নাম। আ তো জুয়েল হাসান সাদ্দাম। তো সেজন্য এই কথাই বললাম। এরকম তো অনেক আছে। আচ্ছা আমরা কোন মামলায় ছিলাম? আমাদেরকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র না, বিপ্লবের এই যে সরকার বিশ্ববিরোধিতায় একটা, বলা হচ্ছিল। দেখুন কত মুশকিল হয়েছিল, একটা অদ্ভুত ডিজাইন করেছিল অতীতে। আপনি যখন হাসিনার পুলিশ ডিজিএফআই যখন অত্যাচার করেছে, আপনারা সরাসরি হাসিনাকে দোষী করেছেন, সরাসরি, হুম, হুম, হুম। রাইটলি। এইবারে যেটা হলো যে মব বলে কেউ করছে, একটা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, তারা এই আনিস আলমগীরের কেসও তাদের, এবং জি। তারা করছে, টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়, তারা মুখ খুললে বন্ধ হয়ে যায়, তারা ঘটছে। এই যে সুতরাং এই যে কেসগুলো হয়েছে, আমরা বিএনপিকে সবাই দোষ দিয়েছে কেস বাণিজ্য করার জন্য, কেমন? হুম, হুম, কিন্তু হুম। অ্যাট দ্য সেম টাইম এই সরকার যদি কোর্টকে বলতো যে তোমার যে এই যে কেস সন্দেহ হচ্ছে, এরকম 700 800 আননোন লেখা সমস্ত, সেই কেস তুমি ইয়ে করো, মানে অ্যাপ্লাই সেটা ইওর হেড মাইন্ড, করে দাও। হুম। হ্যাঁ, এবং আমরা তোমাকে প্রোটেক্ট করব। তো সেরকম কিচ্ছু ঘটেনি, সেরকম না কিচ্ছু তেমন কিছু বলেইনি, বরঞ্চ উল্টো বলেছে এই যে জামিন পাচ্ছে, জামিনগুলো কিভাবে জাজেসরা দিচ্ছেন সেটা একটা কোয়েশ্চেন। তো এই কথা যখন কোন আইন উপদেষ্টা এক্স্যাক্টলি। বাংলাদেশে মূল সমস্ত বড় লয়ার, ইনক্লুডিং আমাদের বন্ধু মানুষ, খুব প্রিয় মানুষ, এবং আমরা দুজনেই বোধহয় খুব খুশি ফজলুর রহমানের জেতায়। তো এক্সাক্টলি তো অবশ্যই, অবশ্যই। মানে এটা আমার কাছে একটা বিরাট, আমি মনে বলি যে মানে বাংলাদেশে যে উনি এই পরিস্থিতিতে জিতে এলেন, এবং ওখানে আওয়ামী লীগের একটা সেকশন তারা কিন্তু ওনার এগেনস্টে কাজ করছিল, কেমন? হুম, হুম, হুম। রাইট। তো এত কিছুর মধ্যে উনি জিতে বেরিয়ে এসেছেন, অনেক ধন্যবাদ ওনাকে, প্রশংসা। তো এই এখানে আসিফ নজরুল, আপনি ঠিকই বলছেন, তিনি বলেছেন যে কি করে বেল পায়, অথচ বেল না পাওয়াটা সেটা একটা অভিযোগ ছিল। ফজলুর রহমান বলেছে আওয়ামী লীগের আমলে বেল পাওয়া যেত, এখন বেল পাওয়া যায় না। আরো অনেক বড় বড় লয়ার বলেছে, সারা হোসেন বলেছে। তো হুম। এই পরিস্থিতিতে এরা বলছে বেইল কি করে পাচ্ছে? বেইল তো একটা ন্যাচারাল জাস্টিস, অধিকার রাইট। মানুষের। নিঃসন্দেহে। তো ধন্যবাদ মঞ্জুরুল, আমরা আর আলোচনা করব না। আমরা বোধহয় আশা করব যে আপনাদের দুঃসময়টা একটু কম হোক। জি, ওইটুকুই আশা আমাদের কাছে। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।